ক্লাস 10 পাশ করে যখনই কোনো একজন ছাত্র বা ছাত্রী ক্লাস 11-এ সায়েন্স নিয়ে ওঠে এবং যখন সে বিশেষ করে ফিজিক্স নেয়, তখন তার কাছে ফিজিক্সটা বাকি সাবজেক্টগুলোর তুলনায় একটু বেশি কঠিন বলে মনে হয়। তার কিন্তু বেশ কিছু কারণ রয়েছে, আর সেই কারণগুলোর মধ্যে অন্যতম হলো ফিজিক্সে যে ম্যাথামেটিক্স ইউজ করা হয়েছে বা ফিজিক্সে বিভিন্ন কনসেপ্টকে বোঝানোর জন্য যে টার্মগুলো ইউজ করা হয়েছে সেই টার্মগুলো সম্বন্ধে সড়গড় না হওয়া, অর্থাৎ সেইগুলোকে ঠিকমতো বুঝতে না পারা। এখন এটা কিন্তু ওদের দোষ না, অর্থাৎ ছাত্রছাত্রীদের দোষ না, কারণ ক্লাস 10-এর সিলেবাসে তোমাদের ম্যাথামেটিক্সের সিলেবাস যেভাবে কভার করা হয়েছে তার সাপেক্ষে ক্লাস 11-এ উঠে ফিজিক্সের ওই সমস্ত টপিকগুলোকে দেখে স্বাভাবিক যে সেটা বুঝতে না পারা। তার কারণ তোমাদের এই টপিকগুলো কিন্তু ডিসকাস করা হয়েছে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সে। তো ক্লাস 12-এ যেটা তোমরা পড়বে, যদি তোমরা এখনই সেখান থেকে ওটাকে ইউজ করতে হয়, যদি এখনই তোমাদের ক্লাস 11-এ সেটাকে ইউজ করতে হয়, তাহলে প্রবলেম হয় স্বাভাবিক। তো এই বিষয়টা কিন্তু মানে প্রত্যেক বছরই ছাত্রছাত্রীরা ফেস করে এবং প্রত্যেক ছাত্রছাত্রীর কিন্তু এটা অসুবিধা হয়, একটা লিমিট অবধি অসুবিধা হয়। কোনো ছাত্রছাত্রী এটাকে ওভারকাম করে যায়, কেউ এটাকে পেরিয়ে যেতে পারে, কেউ কেউ এটার জন্যই ফিজিক্সের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে, ফিজিক্সটাকে তার মোটেও ভালো লাগে না। তো কিছুটা এটা দূর করার উদ্দেশ্যে এই বিষয়টার ওপরে কিছুটা যাতে ছাত্রছাত্রীদের কিছুটা হেল্প হয়, তো সেই জন্যই আমার এই লেকচার সিরিজটা আমি এনেছি বা আনছি আমার ইউটিউব চ্যানেলে। তো যেখানে আমি ম্যাথামেটিক্যাল ফিজিক্স অর্থাৎ ফিজিক্সে পড়তে গেলে ক্লাস 11 লেভেলে তোমাদের ফিজিক্সটা পড়তে গেলে যেটুকু ম্যাথামেটিক্স জানা দরকার, বিশেষ করে ক্যালকুলাস পার্টটা, তো সেইটা কিন্তু আমি এই লেকচার সিরিজে কভার করব। তো চলো শুরু করা যাক। দেখো, ম্যাথামেটিক্যাল ফিজিক্সের মধ্যে আমি মেনলি কভার করব হচ্ছে ক্যালকুলাস। তো এছাড়াও কিন্তু মনে রাখতে হবে যে ক্যালকুলাস ছাড়াও, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি হচ্ছে অন্তর্কলন বা অন্তর্কলজ, এটা ছাড়াও কিন্তু আরও অনেকগুলো আমরা ইউজ করে থাকি বা অনেক কনসেপ্ট কিন্তু ফিজিক্সে লাগে। যেমন তার মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে ট্রিগোনোমেট্রি, যাকে তোমরা চেনো ত্রিকোণমিতি নামে। এছাড়াও তোমরা লগ, এটাও তোমাদের কনসেপ্ট লাগবে, ঠিক আছে। এছাড়াও যে জেনারেল অ্যালজেব্রা হয়, তো সেই অ্যালজেব্রার কনসেপ্টও কিন্তু লাগে। তো এরকমভাবে অনেকগুলো কনসেপ্টই কিন্তু তোমাদেরকে জানতে হবে ম্যাথমেটিক্যাল ফিজিক্সে বা ফিজিক্স নিয়ে পড়তে গেলে তার যে ম্যাথামেটিক্সটুকু। বাট তার মধ্যে যেরকম আমি বললাম যে আজকে আমরা শুধু ক্যালকুলাস পার্টটাকে নিয়েই ডিসকাস করব। এখন ক্যালকুলাস বা এই অন্তর্কলন বা অন্তর্কলজ যাই বলো না কেন, তো এটার কিন্তু আবার তিনখানা পার্ট রয়েছে, অর্থাৎ তোমাকে কিন্তু তিনখানা পার্টে ভেঙে এটাকে শিখতে হবে। তার মধ্যে একদম যে বেসিক পার্ট সেটা হচ্ছে লিমিট, ঠিক আছে, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি হচ্ছে সীমা। এরপর রয়েছে ডিফারেন্সিয়েশন, যাকে আমরা বা অনেক সময় এটাকে ডেরিভেটিভও বলা হয়ে থাকে, আমরা যাকে বলি যে ডেরিভেটিভ করো এটার। তো ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা আমরা লিমিট শেখার পরে শিখব। এবং থার্ড যে পার্টটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো এর মধ্যেও অনেক রকম চ্যাপ্টার রয়েছে, যেমন ম্যাক্সিমাম মিনিমা রয়েছে, এছাড়া ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা রয়েছে। যদিও সেইগুলো আমাদের এই মুহূর্তেই লাগছে না, বাট তোমাদের যেটা জানতেই হবে সেইটা হচ্ছে প্রথমে জানতে হবে লিমিট মানে কি, লিমিট শেখার পরে জানতে হবে ডিফারেন্সিয়েশন মানে কি বা ডেরিভেটিভ করা কাকে বলে, আর তারপরে জানতে হবে যে ইন্টিগ্রেশন তার মানেটাই বা কী। তো আমরা প্রথমে আজকের লেকচারে কি করব, এই লিমিট সম্বন্ধে একটু আলোকপাত করব, দেখব যে লিমিট মানে এক্স্যাক্টলি কি বোঝায়। আমরা এটাও দেখব যে লিমিট থেকে কি করে আমরা ডিফারেন্সিয়েশনের দিকে যেতে পারি। এবং আমরা কিন্তু সেকেন্ড লেকচার আলোচনা করব যে ডিফারেন্সিয়েশন মানে কি, আর থার্ড লেকচারে আমি আলোচনা করব যে ইন্টিগ্রেশন মানে কি। এটাও বলে রাখি আমি যে ক্যালকুলাসের সঙ্গে কিন্তু গ্রাফ থিওরি, অর্থাৎ আমরা ফিজিক্সে বিভিন্ন যে গ্রাফগুলোকে পড়ি বা প্লটিং যেগুলোকে পড়ি, যেমন ধরো ভি ভার্সেস টি গ্রাফ হয়ে গেল, এস ভার্সেস টি গ্রাফ হয়ে গেল, এছাড়া পি ভার্সেস ভি গ্রাফ, যেরকম দিয়ে বিভিন্ন আমরা গ্রাফগুলোকে পড়ি ফিজিক্সে বিভিন্ন চ্যাপ্টারে, তো সেইগুলো কিন্তু ক্যালকুলাসের সঙ্গে লিঙ্কড রয়েছে। তো আমরা যখন এইগুলোকে শেষ করে ফেলবো, তো আমি চেষ্টা করব আরেকটা ভিডিও, একটা সেপারেট ভিডিও আনার, যেখানে আমি গ্রাফ থিওরি নিয়ে, অর্থাৎ কী করে ফটিংগুলো করা হয়, কী করে আমরা এখান থেকে ওর স্লোপ বার করি, আমরা এরিয়া বার করি, কী করে ইন্টিগ্রেশন করা হয়ে থাকে গ্রাফের সাহায্যে, তো সেইগুলোকে আমি ডিসকাস করব। তবে চলো আজকের লেকচারে শুরু করা যাক লিমিট থেকে। তো বাকিগুলোকে আমি মুছে দিচ্ছি এখানটা। তো আমরা কিন্তু ক্যালকুলাসের মধ্যেও পার্টিকুলারলি লিমিটটা নিয়েই স্টাডি করব। দেখো, লিমিট নিয়ে বলতে গেলে যদি আমি এক কথায় লিমিটকে বলি, তাহলে এর নামের মধ্যেই কিন্তু এর অর্থটা লুকিয়ে রয়েছে। লিমিট আমি তাকেই বলবো
যে ধরো আমাকে একটা কোনো মান দিয়ে দিয়েছে, আমাকে একটা কোনো রাশি দিয়ে দিয়েছে, ধরো আমাকে বললো একটা এক্স একটা রাশি রয়েছে। তো এই যে রাশিটা বা এই যে কোয়ান্টিটিটা, আমি বললাম যে এর লিমিট টেন্ডস টু জিরো, অর্থাৎ এর মানটা জিরো অবধি যেতে পারে কিন্তু এক্স্যাক্টলি জিরো হবে না, ঠিক আছে। তো লিমিট মানে বোঝায় যে কোনো একটা রাশির মানকে আমি পার্টিকুলার একটা ভ্যালু অবধি নিয়ে যেতে পারি, তারপরে আমি কিন্তু নিয়ে যেতে পারবো না, এইটা। তবে খুব সংক্ষেপে আমি বললাম, আমি এখন এইটাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, একটা প্র্যাকটিক্যাল একটা আমি এক্সাম্পল নেবো, ঠিক আছে। তো প্র্যাকটিক্যাল এক্সাম্পলের জন্য আমি নিচ্ছি কচ্ছপ আর খরগোশের রেসকে। ধরে নাও যে এইটা হচ্ছে কচ্ছপ আর এইটা হচ্ছে খরগোশ। তোমরা সবাই ছোটোবেলায় পড়েছো যে কচ্ছপ আর খরগোশের রেস যখন হয়েছিল তখন কে জিতেছিল? যদিও খরগোশের স্পিড বেশি, কিন্তু কচ্ছপ যেহেতু একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে না থেমে এগিয়ে গেছিলো, তাই কচ্ছপ জিতে গেছিলো। তো আমরা কি করব, আমরা না এই ক্যালকুলাস পার্টটাকে বোঝার জন্য এই এক্সাম্পলটাকেই নেবো এবং আমরা দেখব এইবারে কে যেতে। চলো দেখা যাক। ধরে নাও যে আমরা 100 মিটারে রেস করছি, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্ট্যান্স হচ্ছে 100 মিটার। তো এটা হচ্ছে স্টার্টিং লাইন। এখন আচ্ছা এটা আমি কি বলেছি, এটা হচ্ছে কচ্ছপ আর এইটা হচ্ছে খরগোশ, ঠিক আছে। তো কচ্ছপ আর খরগোশের মধ্যে আমি বলে দিচ্ছি যেরকম নর্মালি হয় যে খরগোশের স্পিড বেশি হয়। তো আমি ধরো বললাম যে খরগোশের স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ খরগোশ 1 সেকেন্ডে 10 মিটার এগিয়ে যেতে পারে। আর কচ্ছপের আমি ধরো স্পিড বললাম 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ কচ্ছপ 1 সেকেন্ডে মাত্র 1 মিটারই এগোয়। ওকে, নর্মালি যেরকম হয় আমি সেরকমই নিচ্ছি। এইবার যদি আমরা রেসটাকে শুরু করি তাহলে কি হবে, খরগোশ যদি না ও থামে, কারণ জেনারেলি থেমে যায়, যদি না ও থামে তাহলে কিন্তু খরগোশই এই রেসটাতে জিতবে, তাই না? কারণ খরগোশের স্পিডটা হচ্ছে বেশি কচ্ছপের থেকে। তো আমি কি করছি, একটুখানি এখানে এখন টুইস্ট আনছি। টুইস্ট মানে কি, আমি বলছি ঠিক আছে, যখন খরগোশের স্পিডটা কচ্ছপের থেকে অনেক বেশি, প্রায় 10 গুণ বেশি, তাই আমি এখন কি করলাম, এই কচ্ছপটাকে একটুখানি আগে এগিয়ে দিলাম। আমি এখন কচ্ছপটাকে একটুখানি আগে এগিয়ে দিচ্ছি। আমি কত আগে এগিয়ে দিচ্ছি একে? আমি একে 20 মিটার আগে এগিয়ে দিচ্ছি, অর্থাৎ এখন কচ্ছপটা 80 মিটারের রেস করবে, ঠিক আছে। এখন খরগোশের কাছে সামনে 80 মিটার রয়েছে এই ডিস্টেন্সটাকে কভার করার জন্য, আর খরগোশটাকে কিন্তু 100 মিটারই কভার করতে হবে। যদি তুমি এখনও হিসাব করো তাহলেও তুমি দেখবে যে কচ্ছপটার কিন্তু এখনও স্টিল বেশি সময় লাগবে। কারণ কচ্ছপটার কতক্ষণ সময় লাগবে, যদি ও 1 মিটার পার সেকেন্ড স্পিডে এগোয় তাহলে ওর কিন্তু 80 সেকেন্ড সময় লাগবে এই ডিস্টেন্সটাকে কভার করার জন্য। সেখানে খরগোশটার সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। তাহলে কার বেশিক্ষণ সময় লাগছে? কচ্ছপটার এখনও বেশিক্ষণ সময় লাগছে। তো কচ্ছপটা কিন্তু জেনারেল যে ম্যাথামেটিক্স, অর্থাৎ আমরা নর্মাল যেভাবে হিসাব করে থাকি সেই হিসাবে কিন্তু কচ্ছপটা এখনও হেরে যাচ্ছে, এখনও কিন্তু খরগোশটা এগিয়ে যাচ্ছে, মানে কচ্ছপটাকে এগিয়ে দেওয়া সত্ত্বেও। কিন্তু আমরা এখন কি করব, আমরা এখন দেখব যে যদি এইখানে আমরা লিমিটেড থিওরিকে কাজে লাগাই, বা যদি আমরা এখন লিমিটেড কনসেপ্টকে কাজে লাগাই তাহলে কি হবে। চলো দেখা যাক কি হবে। দেখো আমি কি বলছি যে আচ্ছা এটা খরগোশের স্পিড হচ্ছে, আমি এখানটা লিখছি 10 মিটার পার সেকেন্ড। তো দেখো এই জায়গাটায় আমি বললাম যে কচ্ছপ যতক্ষণে এই 20 মিটার এগিয়ে গেছে, তো প্রথমে খরগোশকে কী করতে হবে? প্রথমে খরগোশকে এই ডিস্টেন্সটা কভার করতে হবে, তাই না? অর্থাৎ প্রথমে খরগোশটাকে কচ্ছপের বরাবর যেতে হবে, কচ্ছপের সঙ্গে একই লাইনে যেতে হবে, এবং যাওয়ার পরে কিন্তু সে কচ্ছপটাকে ওভারটেক করতে পারবে। তো ওভারটেক করার আগে, অর্থাৎ একে পেরিয়ে যাওয়ার আগে কিন্তু অ্যাটলিস্ট খরগোশটাকে এর সমান সমান যেতে হবে। তো খরগোশটাকে এর সমান সমান যেতে হলে কতটা ডিস্টেন্স অতিক্রম করতে হবে? 20 মিটারই অতিক্রম করতে হবে। আর 20 মিটার অতিক্রম করতে গেলে খরগোশের যে স্পিড সেই অনুসারে খরগোশের কতক্ষণ সময় লাগবে? খরগোশের সময় লাগবে 2 সেকেন্ড। 20 মিটার পথ অতিক্রম করার জন্য খরগোশের সময় লাগছে 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড সময় পরে গিয়ে খরগোশটা কচ্ছপটাকে ধরতে পারবে বা একই জায়গায় আসতে পারবে। কিন্তু এখানে মজার কথা হচ্ছে এটাই যে 2 সেকেন্ড সময় ধরে তো কচ্ছপটা এখানে বসে থাকবে না। কচ্ছপটাও নিজের কম স্পিড রয়েছে, কিন্তু ওই স্পিড নিয়েই ও এগিয়ে যাবে। তো প্রশ্ন হচ্ছে যে তাহলে 2 সেকেন্ডে যতক্ষণে খরগোশটা কচ্ছপটাকে ধরতে ওর বরাবর আসবে, ততক্ষণে কিন্তু দেখো কচ্ছপটা আরও 2 মিটার সামনে এগিয়ে যাবে, তাই না? কারণ কচ্ছপের স্পিড কত? কচ্ছপের স্পিড হচ্ছে 1 মিটার পার সেকেন্ড।
তাহলে এখন খরগোশটা এখানে এসে দেখলো যে আরে এখানে তো এখন কচ্ছপটা নেই, কচ্ছপটা তো আরও কিছুটা আগে এগিয়ে গেছে। তো ও আবার কি করবে, ও আবার দৌড়াবে, মানে ওকে আবার কচ্ছপটাকে ধরতে হবে। তো কচ্ছপটাকে ধরার জন্য ও আবার মানে দৌড়াবে আর কি। তো ও চেষ্টা করবে যে কচ্ছপটা যেখানে রয়েছে সেখানে ওকে ধরতে। তো সেই জন্য ওকে আবার 2 মিটার যেতে হবে। আর এর 2 মিটার যেতে যদিও 10 মিটার পার সেকেন্ডে যায়, তাহলে 2 মিটার যেতে কতক্ষণ সময় লাগবে বার করা যাক। তো যদি ও 1 সেকেন্ডে বা যদি ও 10 মিটার যায় হচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 2 মিটার যেতে কতক্ষণ সময় লাগবে, 2/10 অর্থাৎ ওর সময় লাগবে হচ্ছে 1/5 বা 0.2 সেকেন্ড, তাই না? ওর সময় লাগবে 0.2 সেকেন্ড সময় লাগছে। তো এই 0.2 সময় পরে গিয়ে খরগোশটা কচ্ছপটাকে ধরতে পারবে। কিন্তু আবার রিপিট হবে কি, আবার রিপিট হবে এইটা যে এই যে 0.2 সেকেন্ড, সেই সেকেন্ড সময়টাতে কিন্তু কচ্ছপটা কিছুটা দূরত্ব আগে এগিয়ে যাবে। হতে পারে হয়তো খুব অল্প দূরত্ব, হতেই পারে যে কারণ 0.2 সেকেন্ডে ও কতটুকু এগোবে, 0.2 সেকেন্ডে ও 0.2 মিটার এগোতে পারবে, ঠিক আছে? তো 0.2 মিটার এগোলো, কিন্তু এগিয়ে তো গেছে, এটা তোমাকে মানতেই হবে। তো এই যে এগিয়ে গেল, আবার খরগোশটা দেখছে যে ওকে ধরতে, কচ্ছপটাকে ধরতে কিন্তু ওকে আবার একটা এক্সট্রা 0.2 মিটার কভার করতেই হবে। তো এই 0.2 মিটার কভার করার জন্য ওর এখন সময় লাগবে 0.02 সেকেন্ড। অর্থাৎ এখন সময়টা কম লাগছে, দেখো প্রত্যেকটা স্টেপে কিন্তু ডিস্টেন্সটা কমছে, সময়টা কমছে। কিন্তু যদি তুমি এই জিনিসটাকেই বারবার রিপিট করো, তুমি দেখো যে এরপরে হয়তো কচ্ছপটা মাত্র, কে গেস করতে পারবে এটা কত হবে? দেখো এটা হবে হচ্ছে 0.02 মিটার। তো এই ডিস্টেন্সটা অতিক্রম করতে খরগোশটার আবার সময় লাগবে হচ্ছে 0.002 সেকেন্ড। তো এরকমভাবে প্রত্যেকটা মুহূর্তেই দেখো যখনই খরগোশটা কচ্ছপের সমান সমান আসছে, কচ্ছপটা কিন্তু একটুখানি হলেও, খুব সামান্য পরিমাণে হলেও সামনের দিকে এগিয়ে থাকছে। তো এরকমভাবে যতক্ষণ চলবে ততক্ষণ ধরে কিন্তু কচ্ছপটা এগিয়ে থাকবে। তো কচ্ছপটাকে কিন্তু কখনোই খরগোশটা ওভারটেক করতে পারবে না। তো আলটিমেটলি কিন্তু কচ্ছপটাই রেসটাকে জিতে যাবে, কারণ কচ্ছপটা যে সময় ফিনিশিং লাইনে পৌঁছে যাবে তখনও কিন্তু খরগোশটা খুব সামান্য হলেও ওর পেছন দিকেই থাকবে। তো এই যে কনসেপ্টটা আমি এখানে বলছি না, কনসেপ্ট মানে কি, কিসের কনসেপ্ট? কনসেপ্ট হচ্ছে দেখো এদের মধ্যে ডিস্ট্যান্সের কতটা কনসেপ্টটা, মানে এদের মধ্যে দেখো ডিস্ট্যান্সটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কমছে কমছে কমছে। কি পরিমাণে কমছে চলো এখানটা আমি লিখি। এর যে ডিস্ট্যান্সটা আমি এখানটায় লিখছি, দেখো এদের মধ্যে ডিস্ট্যান্সটা প্রথমে ছিল 20 মিটার, সেইখান থেকে কমে হয়ে গেল 2 মিটার, সেখান থেকে কমে হয়ে যাচ্ছে 0.2 মিটার, সেখান থেকে কমে হবে, তুমি যদি হিসাব করো তাহলে আর কি ফার্দার, তাহলে এটা হয়ে যাবে 0.02 মিটার। এইখান থেকে অর্থাৎ 0.02 মিটার থেকে কমে এইটা আবার হয়ে যাবে 0.002 মিটার। তো এরকমভাবে এটা কমতেই থাকবে, একটার পর একটা জিরো বাড়তেই থাকবে, কিন্তু কখনোই এটা এক্স্যাক্টলি জিরো হবে না। মানে এটা কখনোই কিন্তু এমন হবে না যে দুজনের মধ্যে ডিস্টেন্সটা পুরোপুরি শেষ হয়ে গেছে, এটা কিন্তু কখনোই হবে না। নোটিস করার বিষয় এটা। তো এই যে জিনিসটা আমরা এখানে লিখছি না, এই যে ধরো একটা ডিস্ট্যান্স ছিল, সেটা ক্রমাগত চেঞ্জ হতে হতে জিরোর দিকে যাচ্ছে, আমি এটাকে কি বলবো, টেন্ডস টু জিরো, মানে এটা জিরোর দিকে যাচ্ছে, এটা অলমোস্ট জিরোর দিকে যাচ্ছে, কিন্তু কখনোই জিরো হবে না, কখনোই। কিন্তু এটা দেখো তুমি যদি এরপর একটার পর একটা জিরো অ্যাড করে যাও, ভ্যালুটা খুব ছোট হয়ে যাবে, ডিস্ট্যান্সটা খুব ছোট হয়ে যাচ্ছে, কিন্তু কখনোই কিন্তু এক্স্যাক্টলি জিরো হচ্ছে না। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে লিমিট। অর্থাৎ লিমিট মানে কি, কোনো একটা কোয়ান্টিটি মানে, যেমন ধরো আমরা এখানে কি লিখেছিলাম, আমরা লিখেছিলাম এখানে ডিস্ট্যান্স, অর্থাৎ কচ্ছপ আর খরগোশের মধ্যে ডিস্ট্যান্সটা, তো সেই ডিস্ট্যান্সটা কিন্তু টেন্ডস টু জিরো হচ্ছে। এইটাকে বলা হয়, এই যে অ্যারোটা আমি এখানে লিখলাম না, এই অ্যারোটাকে বলা হয় হচ্ছে টেন্ডস টু। তো টেন্ডস টু জিরো হচ্ছে, কিন্তু কখনোই জিরোর সঙ্গে সমান হবে না। অর্থাৎ এইটা বলতে পারো যে এক্সের মানটা এরকম হয়ে যাবে 0 পয়েন্ট, তারপরে 100খানা জিরো, 200খানা জিরো, কিন্তু তারপরেও একখানা ওয়ান থাক, মানে যাই থাকুক না, 1 থাকুক 2 থাকুক, বাট আমি বলতে চাইছি যেটা কিন্তু কখনোই পুরোপুরি জিরো হবে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। তো এই যে এক্সাম্পলটা আমি দিলাম, যেখানে দেখা গেল যে লিমিটেড থিওরি ইউজ করেও কিন্তু কচ্ছপ আর খরগোশের মধ্যে কে জিতলো শেষ পর্যন্ত? জিতলো কিন্তু কচ্ছপ। সো কচ্ছপ ইজ দ্য উইনার, কচ্ছপ এখানে হচ্ছে উইনার। এখানেও কিন্তু দেখা গেল যে খরগোশ হেরে গেছে। তো
এই যে জিনিসটা আমি এখানে তোমাদেরকে বললাম না, এইটাকে কিন্তু একটা নাম দেওয়া হয়, এটাকে একটা নামে ডাকা হয়। এটার নাম হচ্ছে জেনোস প্যারাডক্স। জেনোস প্যারাডক্স। তোমরা উইকিপিডিয়াতে কিংবা গুগলে গিয়ে সার্চ করলে জেনোস প্যারাডক্স বলে সার্চ করবে, তোমরা দেখতে পেয়ে যাবে। এর ওপরে অসংখ্য আর্টিকেল রয়েছে, এর ওপরে অসংখ্য ইউটিউব ভিডিও রয়েছে। তো তোমরা কিন্তু অন্য কোনো ইউটিউব ভিডিও সার্চ করে দেখতে পারো, তোমরা কিন্তু সেখানেও পেয়ে যাবে। তো এই জিনিসটা যদি তোমরা একবার বুঝে যাও যে লিমিট মানে কি বোঝায়। লিমিট মানে হচ্ছে আমি কোনো একটা কোয়ান্টিটির ভ্যালুকে ওর একটা কোনো কোয়ান্টিটির দিকে আমি একে নিয়ে যাব, মানে আমি চাইছি যে ওটার ভ্যালুটা ওই অবধি যেতে চাইছে, বাট কখনোই এক্স্যাক্টলি ওর সঙ্গে সমান হবে না। তো যেমন ধরো আমরা এই ক্ষেত্রে নিয়েছিলাম হচ্ছে 0-র সঙ্গে সমান হচ্ছিল এটা, অর্থাৎ ডিস্টেন্সটা এখানে 0-র দিকে টেন্স টু হচ্ছিল, অর্থাৎ এটা 0-র কাছাকাছি যাচ্ছিল। কিন্তু এমন হতেই পারে যে ধরো অন্য একটা কোনো ক্ষেত্রে আর কি এই ভ্যালুটাই 2-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, কোনো একটা ক্ষেত্রে এই ভ্যালুটাই, অন্য একটা কোনো এক্সাম্পলে আর কি এই ভ্যালুটাই হয়তো দেখা গেল যে চেষ্টাকে 10-এর কাছে যাওয়ার। তো এই জন্য এটা কিন্তু মনে রাখবে যে সবসময় এটার কোনো মানে নেই যে অলওয়েজ এক্স টেন্স টু 0 হবে কিংবা ওয়াই টেন্স টু 0ই হবে, অর্থাৎ টেন্স টু 0 হবে তার কিন্তু কোনো মানে নেই। এটা টেন্স টু যে কোনো নাম্বার হতে পারে, 2, 3, 4, 5, 6 যা খুশি নাম্বার হতে পারে। তো তোমাদের এটা ক্লাস 11-এও রয়েছে, লিমিটের যে বেসিক কনসেপ্ট সেটা কিন্তু তোমাদের ক্লাস 11-এও রয়েছে। তো যারা যারা তোমরা পড়ে ফেলেছো তাদের কমেন্ট বক্সে জানাও, এবং এটাও জানাও যে তোমরা এই লেকচার থেকে নতুন কোনো কনসেপ্ট পেলে কিনা, লিমিটটাকে বোঝার অন্য নতুন একটা কোনো রাস্তা খুঁজে পেলে কিনা, এর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যাই হোক, তো লিমিটটা যখন তোমরা এই জায়গাটাকে বুঝে গেলে যে এক্স্যাক্টলি লিমিট মানে কি বোঝায়, আমরা এখন দেখব যে লিমিটটাকে আমরা কি করে ইউজ করতে পারি ডিফারেন্সিয়েশন করার সময়তে বা ডেরিভেটিভ বার করার সময়তে। কেমন? তো এর জন্য আমি না প্রথমে একটা ফিজিক্সের একটা খুব সিম্পল কনসেপ্ট নেব। সেই কনসেপ্টটা হচ্ছে যাকে আমরা ডাকি ভেলোসিটি বলে। তোমরা সবাই জানো ভেলোসিটি মানে কি, তাই না? তো ভেলোসিটি অর্থাৎ গতিবেগ, এটা ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে ডিস্ট্যান্স বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অনেক সময় এটা এরকমভাবেও লেখা হয় যে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে। মানে ধরো আমি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমি ট্রাভেল করছি, ঠিক আছে? তো এই ধরো এ পয়েন্ট থেকে আমি যাচ্ছি বি পয়েন্টে। তো এইখানে যে ধরো আমাকে এখানে কোনো পয়েন্ট বলে দিয়েছে, এই পয়েন্টটা হচ্ছে x1, y1, আর এই পয়েন্টটা হচ্ছে x2, y2। তো আমি এখানে যখন ডেল এস বার করবো, তার মানে আমি এখানে কি বার করবো হচ্ছে এটার কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে। কেমন? তো এই ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে ডেলটি মানে কি, কতটুকু সময় চেঞ্জ হয়েছে। এখানে আমি কি লিখলাম, এটা হচ্ছে আমার ডেল এস মানে হচ্ছে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, আর ডেলটি মানে কি, কতটুকু সময় চেঞ্জ হয়েছে। তো এইটা হচ্ছে ভেলোসিটির ডেফিনেশন জেনারেলি বলা হয়। আর একই রকমভাবে স্পিডের ডেফিনেশন কি হয়? স্পিডের ডেফিনেশন হচ্ছে ডেল ডি বাই ডেল টি, যেখানে ডি মানে কি, ডি মানে হচ্ছে ডিস্ট্যান্স। আমরা সবাই জানি যে স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, যেখানে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি ডিস্ট্যান্স দিয়ে, আর ভেলোসিটির ক্ষেত্রেই এই ডিস্ট্যান্সটা হয়ে যায় ডিসপ্লেসমেন্ট। তো এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা আমাদের স্টাডি করতে হয় তাৎক্ষণিক গতিবেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, অথবা তাৎক্ষণিক দ্রুতি কিংবা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলে। তো এই দুটো জিনিস কিন্তু আমরা শিখতে পারি লিমিটের সাহায্যে। কেমন? তো ধরে নাও ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা যাকে আমরা বলছি তাৎক্ষণিক গতিবেগ। তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডেফিনেশন হচ্ছে এরকম, ভালো করে বুঝবে। লিমিট, আচ্ছা কী করে লেখা হয় লিমিটকে? লিমিটকে লেখার নিয়ম হচ্ছে তুমি এখানে লিখবে ফার্স্টে LIM, লিম, এরকমভাবে লিখতে হয়। লিমিট ডেল এস টেন্স টু 0, ডেল টি টেন্স টু 0, তারপরে কি লিখবে? তারপরে লিখবে হচ্ছে ডেল এস বাই ডেল টি, ঠিক আছে? তো এইটা হয়ে যায় হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির সংজ্ঞা। এখন আশা করি বুঝতে পারছো। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে নর্মাল কেসে আমরা কি করি? নর্মাল কেসে ভেলোসিটি বার করার সময়তে আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্টটাকে নিই, তাই তো? আর আমরা টোটাল টাইমটাকে নিয়ে আমরা ভেলোসিটি বার করি। কিন্তু যখনই তুমি তাৎক্ষণিক গতিবেগ বার করবে বা যখনই তুমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করবে, তখন কিন্তু তুমি ডেল এসটাকে, অর্থাৎ তুমি যে ডিসপ্লেসমেন্টটাকে নিয়েছিলে তাকে তুমি চেষ্টা করবে যত সম্ভব ছোট নিতে। অর্থাৎ ধরো আমরা একটা খুব ছোট্ট পোর্শন নিচ্ছি, দেখো আমি এখানে জানি না আমি দেখতে পাচ্ছ কিনা তোমরা, বাট আমি এখানে একটা খুব ছোট্ট পোর্শন নিচ্ছি, আমি এটাকে ওপর দিকে না আঁকলাম, ঠিক আছে? তো আমি একটা খুব ছোট্ট পোর্শন নিলাম, আমি এটাকে বলছি যে ডিএস। ডিএস মানে কি? আমি এখানে কেন ডিএস লিখলাম? দেখো ডিএস এইটার সিম্পল অর্থ হচ্ছে যদি আমি লিমিট
ডেল এস টেন্স টু জিরো করে দেই, তাহলে এই ডেল এসটাই, এই যে ডেল এস আমি ডেলে লিখলাম সেটাই কিন্তু ডিএস হয়ে যায়। সোজা কথা, কোনো একটা রাশির আগে যদি আমি স্মল ডি লিখি তাহলে সেটা বোঝায় হচ্ছে খুবই ছোট পরিমাণে বা খুবই অল্প পরিমাণে। অর্থাৎ ডিএক্স এইটা কি রিপ্রেজেন্ট করবে যে এক্সের একটা খুবই ছোট্ট পার্ট বা একটা খুবই ছোট্ট অংশ। একই রকমভাবে ডিএ এটা রিপ্রেজেন্ট করবে এর একটা ছোট অংশ। আশা করি বুঝতে পারছো। তো আমরা এখানটাতে এটাকে বলছি ডিএস, অর্থাৎ ডিসপ্লেসমেন্টের একটা খুব ছোট্ট পার্ট। আর ডেল টি টেন্স টু জিরো মানে কি? ডেল টি টেন্স টু জিরো মানে হচ্ছে আমরা এটা বলছি যে খুবই কম সময়তে এইটুকু ডিস্টেন্স অতিক্রম করা হয়েছে, ঠিক আছে? মানে একদম অলমোস্ট জিরো সময় নিয়েছে, মানে এক্স্যাক্টলি জিরো অবশ্যই না, আমি তো আগেও তোমাদেরকে বলেছিলাম, কারণ জিরো সময় তো কিছুই হয় না। তো এক্স্যাক্ট মানে প্রায় জিরোর কাছাকাছি সময় নিয়েছে এই ডিসপ্লেসমেন্টটা কভার করতে। তো এইটাকেই আমরা লিখি এরকমভাবে যে ডিএস বাই ডিটি, ডিএস বাই ডিটি। আর যখনই আমরা এখানে ডিএস বাই ডিটি লিখি তখনই কিন্তু চলে যায় এটা ডিফারেন্সিয়েশনের মধ্যে, বোঝা যাচ্ছে? তখনই কিন্তু আমাকে এসের যে রাশিটা দেবে, আমাকে এসের একটা কোনো, আমাকে জেনারেলি একটা কোনো ইকুয়েশন দিয়ে দেয়, ঠিক আছে? ধরো আমাকে একটা কোনো ইকুয়েশন দিলে হচ্ছে যে ডিসপ্লেসমেন্টের মানটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এত পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। তোমরা এরকম অঙ্ক নিশ্চয়ই পেয়েছো তোমাদের দুয়ারি মাইতি মজুমদার বইতে, কিংবা তোমাদের স্যাররাও মনে নিশ্চয়ই এরকম করিয়েছে। তো তখনই কিন্তু আমরা কি করি, তাৎক্ষণিক গতিবেগ বার করার জন্য আমরা তখন এটাকে ডেরিভেটিভ করে দিই বা এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে দিই। তো এখন বুঝতে পারছো যে কোথায় এরা লিঙ্কড রয়েছে? এরা কিন্তু লিঙ্কড এভাবেই রয়েছে। অর্থাৎ যদি তুমি লিমিটটা না বোঝো তাহলে কিন্তু তুমি ডিফারেন্সিয়েশন কোত্থেকে আসলো, ডেরিভেটিভ কোত্থেকে আসলো, এটা কিন্তু বুঝতে পারবে না। তো তোমরা যে কোনো জায়গাতেই যখনই তোমরা এরকম দেখবে ডিএসডিটি, ডিভিডিটি, যেমন ধরো আমরা তো একটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বার করলাম, যদি আমরা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন বার করি তখনও এই ডেফিনেশনটা হয়ে যায় এরকম যে, আচ্ছা প্রথমে আমি লিখবো যে অ্যাক্সিলারেশনের ডেফিনেশনটা কি। অ্যাক্সিলারেশনের ডেফিনেশন হচ্ছে এরকম, ডেল ভি অর্থাৎ ভেলোসিটির চেঞ্জ বাই ডেল টি অর্থাৎ সময়ের চেঞ্জ, তাই না? অ্যাক্সিলারেশন বা ত্বরণ যাকে বাংলায় বলা হয়, তো ত্বরণ মানে কিন্তু হচ্ছে গতিবেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন অর্থাৎ তাৎক্ষণিক ত্বরণ, এইটা বার করার জন্যও কিন্তু আমাদের ডেফিনেশনটা এরকম হয়ে যায় যে লিমিট ডেল ভি টেন্স টু জিরো, ডেল টি টেন্স টু জিরো, ডেল ভি বাই ডেল টি, অর্থাৎ আমরা এটাকে বলবো তখন যে ডিভি বাই ডিটি। ক্লিয়ার? তো যদি এইটুকুনি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তো আমি এরপর এইটুকুনি দেখো তোমাদের লিমিটে কিন্তু কাজে লাগবে। লিমিটে জেনারেলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন এইগুলো বার করার সময়তেই জেনারেলি কাজে লাগে। আর কাজে লাগে হচ্ছে আরেকটা জায়গাতে, সেটা হচ্ছে যে কী করে আমরা ডিফারেন্সিয়েশনে যেতে পারি। তো এটাই শুধু মনে রাখবে যে ডিফারেন্সিয়েশনটা কিন্তু শুরু হয়েছে লিমিট থেকে। লিমিট কিন্তু আলাদা কিচ্ছু না, লিমিট থেকেই বলতে পারো যে ক্যালকুলাসের উৎপত্তি হয়েছে। তো ডিফারেন্সিয়েশন কী করে করবে, তোমাদেরকে কোন ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এইটা আমি আরেকটা সেপারেট ক্লাসে আমি করাবো, আরেকটা আমি সেপারেট লেকচার নিয়ে করাবো, যেটা খুব শীঘ্রই আসছে, তাই চিন্তা করার কোনো দরকার নেই। তবে ততদিনে কিন্তু তোমরা এই কিছু অঙ্ক বা কিছু প্রবলেমস যেগুলো তোমাদের আগে প্রবলেম হচ্ছিল, যেগুলো তোমাদের ফিজিক্সে পড়তে গিয়ে সমস্যা হচ্ছিল, যদি সেইগুলো ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সেইগুলোকে এখন করে ফেলতে পারো। আর অবশ্যই যদি ভিডিওটাতে তোমাদের কোনো জায়গাতে ডাউট থাকে, যদি মনে হয় যে না এই জায়গাটা একটুখানি এক্সপ্লেন করলে ভালো হয়, তাহলে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে, এবং কমেন্ট বক্সে আমি সেগুলোকে আমি স্টাডি করি, আমি কিন্তু তোমাদের রিপ্লাইগুলোকে আমি দেখি। তো তোমরা জানালে আমি অবশ্যই সেইগুলোকে ক্লিয়ার করতে চেষ্টা করব। একই সঙ্গে আমি এটাও বলে রাখি, যারা এতক্ষণ অবধি আমার ভিডিওটাকে দেখছো তারা আমার অবশ্যই রেগুলার ভিউয়ার বলে আমি মানবো। তো তাদের জন্য আমি কিন্তু, যারা রেগুলার ভিউয়ার যারা আমার ভিডিওগুলো প্রত্যেক দিন মোটামুটি দেখে, তাদের জন্য আমি বলি যে আমি কিন্তু চেষ্টা করছি বা আমি এটা প্ল্যান করছি যে একটা লাইভ সেশন আনার ফিজিক্সের জন্য। আমি যেখানে মেনলি ক্লাস 11-এর আমি কিছু চ্যাপ্টার্স বলে দেবো তোমাদেরকে আর কি। তো সেই চ্যাপ্টারগুলোর ওপরে আমি চেষ্টা করব তোমাদের যে কোনো রকম ডাউট ক্লিয়ার করার, একদম পুরো লাইভ ইউটিউবে। তো সেই জন্য আমি চেষ্টা করছি যে এই মাসের মধ্যেই কিন্তু এরকম লাইভ সেশন আনার। তো তোমরা যদি এটা ইন্টারেস্টেড হও বা তোমার যদি কোনো রকম ডাউট থাকে বা তোমাদের কোন কোন জায়গা থেকে ডাউট রয়েছে যদি জানতে হয়, তাহলে অবশ্যই কিন্তু ইউটিউব মানে এই কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটার নিচে। তো তাহলে কিন্তু আমি
আর সেই যত চ্যাপ্টারের ওপরে আর কি এর উপর সম্বন্ধে আমার কাছে ইনফরমেশান আসবে বা ছাত্রছাত্রীদের কাছে প্রশ্ন আসবে, আমি কিন্তু সেই বিষয়গুলোতেই প্রথমে আমি ডাউট ক্লিয়ার করার জন্য লাইভ সেশন নেব। তো আজকের ভিডিও এইটুকুনি। স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্ট অফ দ্য ক্যালকুলাস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।